ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ভিশন WBCS এডুকেশন। আমি তোমাদের এডুকেটর দেবারতী ম্যাম। আজকের ক্লাসে আবারও তোমাদের জন্য WBPSC ফুড SI 2023 এক্সামিনেশনকে টার্গেট করে জেনারেল স্টাডিজের উপরে প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 13। প্রিভিয়াস সমস্ত প্র্যাকটিস সেট অলরেডি এই চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা তোমরা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করো, সেখানে তোমরা সমস্ত প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবে। সেগুলো সব অবশ্যই কিন্তু দেখে নাও। এইখানে যে সমস্ত প্রশ্নগুলো আনা হচ্ছে সেটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা মিস না করে সমস্ত ক্লাসগুলো দেখে নিও। এবং এই প্রত্যেকটা প্র্যাকটিস সেটের মধ্যে যেই টপিকগুলো আমরা কভার করছি তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে এবং সিএ। তো এই সমস্ত টপিকগুলোকে নিয়ে আমরা প্রত্যেক দিনের প্র্যাকটিস সেটগুলো তৈরি করছি। এবং এই প্র্যাকটিস সেটের যে PDF, যেটা তোমরা অধিকাংশ সময় চেয়ে থাকো, তো সেই প্র্যাকটিস সেটের PDFগুলো যদি তোমরা পেতে যাও তাহলে কী করবে দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে আমাদের যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন, যেটা তোমরা তোমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। তোমরা সার্চ করেও নিতে পারো, অথবা সুবিধা হবে যদি ডেসক্রিপশন বক্সের লিঙ্কের থ্রু যাও, সেখানে সহজেই ডাউনলোড করতে পারবে। এবং ডাউনলোড করার পরে দেখো পাশে স্ক্রিনশটটা দিয়েছি, সেই স্ক্রিনশটের মধ্যে দেখো ইবুক সেকশন, যেটা ফ্রি ইবুক সেকশন রয়েছে, অ্যাপসটা ওপেন করবে। ওপেন করার পরে ফ্রি ইবুক সেকশনের মধ্যে ক্লিক করবে। সেখানে গেলে তোমরা সমস্ত প্রিভিয়াস প্র্যাকটিস সেটের যে PDF সেগুলো তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। অর্থাৎ আজকের এই ক্লাসেরও যে PDF হবে সেটা ওখানেই আমরা আপলোড করে দেবো, ওখানেই আপডেট হবে যাবতীয় সব কিছু। এছাড়াও যারা ফুডের কোর্সে আমাদের জয়েন করতে চাও সেটার জন্যও কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা তোমাদের মোবাইলে ডাউনলোড করতে হবে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করে থাকলে তোমরা এই কোর্স রিলেটেড এবং তার বাইরেও যাবতীয় ইনফরমেশান খুব সহজেই পেয়ে যাবে। তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে থাকো এবং তার সঙ্গে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে ফেলো তোমাদের ফোনে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকে আমাদের প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন। এবং প্রত্যেকটা ক্লাসের মতোই বলে রাখছি যে প্রত্যেকটা প্রশ্ন আগে নিজেরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে নিয়ে অ্যান্সার করার, দেন তোমরা অ্যান্সারটা দেখবে এবং এন্ড অফ দ্য ভিডিও কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকে আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন। দ্য ফার্স্ট ফোর্ট হুইচ দ্য ব্রিটিশ কনস্ট্রাক্টেড ইন ইন্ডিয়া ওয়াজ। ভারতবর্ষে যখন ব্রিটিশ কলোনাইজেশন শুরু হয়েছিল সেই সময় ব্রিটিশরা আসার পরে কোন ফোর্ট বা কোন দুর্গটি প্রথম নির্মাণ করেছিল ভারতের মাটিতে? সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট জর্জ ফোর্ট। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। সেন্ট জর্জ ফোর্ট এটাই হচ্ছে আমাদের প্রথম ভারতের বুকে ব্রিটিশদের দ্বারা স্থাপিত প্রথম দুর্গ, যেটাকে আমরা হিস্টোরিক্যালি জর্জ যেটাকে বলা হচ্ছে সেটাকে হোয়াইট টাউন বলা হচ্ছে। ইট ইজ দ্য ফোর্ট্রেস অ্যাট দ্য কোস্টাল সিটি অফ চেন্নাই। অর্থাৎ চেন্নাইয়ের মধ্যে এই সেন্ট জর্জ ফোর্টটা ব্রিটিশরা কলোনাইজেশনের টাইমে সেখানে নির্মাণ করেছিল এবং সে নির্মিত হয়েছিল কত সালে? 1639 সালে। ঠিক আছে, তাহলে তৎকালীন সময় সেটা ইংলিশ বলে ডিনোট করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে এরাই হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ব্রিটিশ যারা হচ্ছে আমাদের 100 বছরের রাজত্ব করছে। তো অ্যাট দ্য টাইম অফ কলোনাইজেশন যখন পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইংলিশ সকলে একসাথে ট্রাই করছিল আমাদের ইন্ডিয়াতে উপনিবেশ স্থাপন করার জন্য, সেই সময় চেন্নাইয়ের বুকে সেন্ট জর্জ ফোর্ট এটা হচ্ছে আমাদের প্রথম ব্রিটিশদের দ্বারা স্থাপিত ফোর্ট। অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন দ্য রিজিয়ন অফ। আমরা কি জানি বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কতগুলো? 4টে। তার মধ্যে এখানে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলের কথা বলা হচ্ছে, সেটা কার রাজত্বকালের টাইমে এটা হয়েছিল। আবার এটাও জেনে রাখা দরকার যে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কখন হয়েছিল না, যখন গৌতম বুদ্ধার দেহান্তর পরে এই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলকে স্টার্ট করা হয় এবং সেটা হয়েছিল কার সময়? সম্রাট অজাতশত্রুর সময়। অপশান বি কারেক্ট অ্যান্সার, অজাতশত্রু। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড সুন আফটার দ্য মহাপরিনির্বাণ। বুদ্ধদেবের দেহান্তকে কি বলে? মহাপরিনির্বাণ অফ দ্য বুদ্ধা। সেটা ছিল 400 BCর সময় আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ কিং অজাতশত্রু উইথ দ্য মঙ্ক মহাকাশ্যপ, যিনি হচ্ছে রাজগিরে সেটা হয়েছিল। এবং সেখানে যে প্রেসিডেন্ট ছিলেন তো সেটা ছিলেন যে মহাকাশ্যপ। ঠিক আছে, এরকম 4টে বুদ্ধিস্ট কাউন্সিলেরই কিন্তু আমাদের প্রেসিডেন্ট কোথায় হয়েছিল এবং তার টাইম স্কেলটা মনে রাখতে হবে। তো অপশন বি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নে অজাতশত্রু। নেক্সট প্রশ্ন, দ্য আরিয়ান্স অ্যাট ফার্স্ট সেটেলড ইন। আরিয়ান্সরা কোথায় সর্বপ্রথম তাদের বসতি স্থাপন করেছিল? আরিয়ান্স মানেই সে আমাদের যে বৈদিক যুগ তার প্রাক মুহূর্তের কথা বোঝা যাচ্ছে। তো আরিয়ান্স আমরা তাদেরকেই বুঝি যে হচ্ছে বৈদিক যুগে যারা
আমাদের সব কিছু দিগদর্শন দিচ্ছেন, তাদেরকে আমরা আরিয়ান্স বলি, তাই তো? সেই আরিয়ান্সদের যে প্রথম বসতি হয়েছিল সেটা হয়েছিল কিন্তু আমাদের পাঞ্জাবে, কারণ তারা যেই পথে এসেছিল সেখানে প্রথম জায়গা পড়ছিল পাঞ্জাব এলাকা, যেটা হচ্ছে এখনকার দিনের বোধ পাকিস্তান এবং ভারত মিলিয়ে যে অখণ্ড পাঞ্জাব, সেই অখণ্ড পাঞ্জাবের অংশটাকে এখানে ভূগোলের ম্যাপে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে ইট ইজ জেনারেলি বিলিভ দ্য আরিয়ান্স কেম টু ইন্ডিয়া ইন দ্য গ্রুপস দ্যাট সেটেলড ইন দ্য এরিয়া অফ নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, যেটা হচ্ছে পাকিস্তান এবং আমাদের যে পাঞ্জাব এলাকা, ঠিক আছে? এই সমস্ত কিছু মিলিয়ে এই এলাকাটার মধ্যে তারা প্রথম বসতি স্থাপন করেছিল এবং তার পরবর্তীকালে সেগুলো ক্রমাগতভাবে ইস্টওয়ার্ড সাইডে এক্সটেনশন করতে করতে সমগ্র ভারতে তাদের বিস্তৃতি লাভ করে। তো অপশান ডি কারেক্ট অ্যান্সার, পাঞ্জাব। তুলসী দাস ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ, কার রাজত্বকালে বা কার সমসাময়িক সময়ে তুলসী দাস উপস্থিত ছিলেন? তুলসী দাস ছিলেন কন্টেম্পোরারি অফ আকবর। সম্রাট আকবরের টাইমে তুলসী দাস একজন ফেমাস পার্সন ছিল, যার মাধ্যমে অনেক ধরনের লেখা তথ্য আমরা বর্তমান যুগে যে ইতিহাসের যে দলিল সেই হিসাবে পেয়ে থাকি। তুলসী দাস রোট এ নাম্বার অফ ফেমাস ওয়ার্কস ইন সংস্কৃত এবং আওয়াধি। এই দুটো ল্যাঙ্গুয়েজে তার অনেক রচনা রয়েছে, বাট কিন্তু যেই কারণে তুলসীদাস সবথেকে বেশি ফেমাস সেটা কিসের জন্য না, রামচরিত মানসের জন্য। কারণ তিনি রামচরিত মানস এই বইটি রচনা করেছিলেন এবং সেটা যেই ল্যাঙ্গুয়েজে করেছিলেন সেটা দেখো বলা হচ্ছে এ ভার্নাকুলার হিন্দি, অর্থাৎ যে দেশীয় হিন্দি ভাষা সেটাতে, এবং রিটেলিং অফ দ্য সংস্কৃত রামায়ণ, এবং কিসের ধারাবর্ষ, অর্থাৎ মূল যে রামায়ণটা হয়ে থাকে আমাদের সেটা সংস্কৃত ভাষায় লেখা, ঠিক তো? তো সেই সংস্কৃত ভাষাটাকে হিন্দিতে কনভার্ট করে অর্থাৎ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে তিনি প্রথম রচনা করেছিলেন, সেটা হচ্ছে যে তুলসী দাস। তো সেটার নাম দিয়েছিলেন রামচরিত মানস, সেটা হচ্ছে যে রামায়ণেরই হিন্দি অনুবাদ। হি ওয়াজ আকবরস কন্টেম্পোরারি, তিনি হচ্ছেন সম্রাট আকবরের টাইমে এই সকল রচনা বা তার উপস্থিতি সেটা ছিল। তো অপশান বি কারেক্ট অ্যান্সার, আকবর। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট এডিটর of the journal Indian Opinion was, ইন্ডিয়ান ওপিনিয়ন এই যে সংবাদপত্র বা জার্নাল, সেই জার্নালটার যে প্রথম এডিটর সেটা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মানসুহালাল নাজার। তিনি হচ্ছেন প্রথম এডিটর ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন। এই ইন্ডিয়ান ওপিনিয়নই হচ্ছে সেই জার্নাল যেখানে হচ্ছে গান্ধীজি তার লেখা লিখেছিলেন 17 জানুয়ারি 1906 সালে, এবং এই যে নিউজ পেপার বা জার্নাল সেটা পাবলিশ হয় কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে, গুজরাটি, তামিল, হিন্দি, ইংলিশ, এই সমস্ত জায়গায় এই সমস্ত ল্যাঙ্গুয়েজে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ এটা পাবলিশ করা হতো। এবং তার যে এডিটর ছিলেন মানসুরলাল নাজার, তার ফুল নেমটা মনে রাখতে পারো, মানসুরলাল হীরালাল নাজার, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম এডিটর ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়নের। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। পরবর্তী প্রশ্ন, এ সাডেন ফল ইন দ্য ব্যারোমিটার রিডিং ইন্ডিকেটস, ব্যারোমিটার অর্থাৎ যে বায়ুর গতিবিধি আমাদের মাপার জন্য যে যন্ত্র, সেই ব্যারোমিটারের রিডিং যেটা হয় সেই রিডিংটা যদি সাডেনলি ফল করে যায়, সেই ফল করে যাওয়ার মাধ্যমে আমরা কি বুঝতে পারি না, সেখানে একটা গভীর বাতাবরণ মানে অ্যাটমসফিয়ারের মধ্যে একটা বিশাল স্টর্মের সৃষ্টি হয়েছে। তো অপশন বি কারেক্ট অ্যান্সার, যে স্টর্মি ওয়েদার কন্ডিশন ইন্ডিকেট দ্য সাডেন ফল অফ দ্য ব্যারোমিটার রিডিং, ঠিক আছে? অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিপেস্ট লেক, কোনটা সবথেকে ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড? সঠিক উত্তর হবে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ সবথেকে গভীরতম হ্রদের মধ্যে পড়ে। এই বৈকাল হ্রদ দেখো বলছে ইট ইজ দ্য ডিপেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এটা অবশ্যই কিন্তু একটি ফ্রেশ ওয়াটার লেকও বটে, সারা পৃথিবীর মধ্যে ডিপেস্ট। ইট ইজ লোকেটেড ইন দ্য সাইবেরিয়া, যেটা কিনা রাশিয়ার মধ্যে অবস্থিত, এবং এটির সম্পূর্ণ ডেপথ হচ্ছে 1642 মিটার। অপশান ডি কারেক্ট অ্যান্সার, বৈকাল হ্রদ। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ রিভার কভার্ড আন্ডার দ্য ইন্দাস ভ্যালি ট্রিটি 1960? 1960 সালে যে ইন্দাস ভ্যালি ট্রিটি হয়েছিল তার মধ্যে যেই রিভারগুলো এই ট্রিটির আওতার মধ্যে পড়ে, কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী হুইচ ইজ নট কভার্ড আন্ডার দিস ট্রিটি, অর্থাৎ এই রিভারগুলোর মধ্যে কোন রিভারটি এই ট্রিটির আন্ডারে অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে তিস্তা। তিস্তা বাদ দিয়ে রাবি, চেনাব এবং ব্যাস সবগুলোই আমাদের সিন্ধুর উপনদী, সিন্ধুর ট্রিবিউটারি, সেই জন্য আমরা এইটা সবগুলোকে ইন্দাস ট্রিবিউটারির যে ট্রিটি রয়েছে তার মধ্যে দেখতে পাবো, শুধুমাত্র এক্সেপ্ট হবে তিস্তা, ঠিক আছে? অপশান সি কারেক্ট অ্যান্সার, তিস্তা ইজ দ্য এক্সেপশন অফ দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। গত সালে 1960 সালে এবং গত তারিখে 19শে সেপ্টেম্বরের দিনটিতে এখানে আমাদের এই ট্রিটিটা সাইন হয়েছিল। এই ট্রিটিটা কেন হয়েছিল, যে এই সিন্ধু নদের উপরে যেহেতু অনেক
শাখা নদী উপনদী রয়েছে এবং তার দ্বারা সম্পূর্ণ পাঞ্জাবটা পুষ্ট। যেহেতু পাঞ্জাবের দুটো পার্ট রয়েছে, একটা পাকিস্তানে একটা ইন্ডিয়াতে, তার ফলে কোনো এই সম্পূর্ণ নদীগুলো যদি কোনো একটা দেশ সম্পূর্ণ ব্যবহার করে তাহলে অপর দেশে সেই জায়গাটায় একেবারে খরা সৃষ্টি হবে। তো নদী যেহেতু মানুষকে বসতি স্থাপনের সুযোগ করে দেয়, সেই জন্য কিন্তু এই নদীর জলপ্রবাহটাকে যাতে সমস্ত দেশ অর্থাৎ দুটো দেশই ঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এই ট্রিটিটা সাইন করা হয়েছিল 1960 সালে 19শে সেপ্টেম্বর। এবং এর মধ্যে যেই রিভারগুলো ইনক্লুডেড রয়েছে সেগুলো হচ্ছে সিন্ধু নদী তো অবশ্যই, তার সঙ্গে ঝিলাম, চেনাব, রাবি, ব্যাস, সতলুজ অর্থাৎ সিন্ধুর যে 5টা উপনদী। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের জাস্ট মিনিট, আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং which article of the constitution are the cultural and educational rights granted? অর্থাৎ সংবিধানগতভাবে কোন আর্টিকেলের দ্বারা আমরা এডুকেশনাল এবং কালচারাল রাইটসটাকে ডিনোট করতে দেখতে পাচ্ছি? সঠিক উত্তর হবে আর্টিকেল 29 এবং 30। 29 এবং 30 এই দুটো আর্টিকেলের মাধ্যমে আমরা কালচারাল এবং এডুকেশনাল রাইটস সম্পর্কে আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এবং এক্ষেত্রে আমরা they both are vary in the extent and nuisance of their protection. এটা ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশান। এইটা ঠিকভাবে বলবতী হচ্ছে কি না সেটা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ে, আমরা জানি আর্টিকেল 29, 30 এই দুটোই হচ্ছে আমাদের কালচারাল এবং এডুকেশনাল রাইটস সম্পর্কে পড়ে। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য এক্সিকিউটিভ পাওয়ার ইজ ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট বাট ইট ইজ অ্যাকচুয়ালি ইউজড বাই হিম অন দ্য অ্যাডভাইস অফ। আমরা জানি এক্সিকিউটিভের হেড হচ্ছে প্রেসিডেন্ট এবং তিনি যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু সেটা সম্পূর্ণ তার একার সিদ্ধান্ত হয় না। তো সেক্ষেত্রে তার সিদ্ধান্ত কাদের অ্যাডভাইসের উপর ডিপেন্ড করে? সঠিক উত্তর হবে কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ তিনি একা সর্বক্ষমতার অধিকারী হন না প্রেসিডেন্ট, অর্থাৎ তাকে অলওয়েজ হি ডিপেন্ডস অন দ্য কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট। ঠিক আছে, তো এই হিসাব অনুযায়ী অ্যাডভাইস কার নেবে? প্রেসিডেন্ট অলওয়েজ ফেচ দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্ন, স্যালারি অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর ড্রন ফ্রম। সুপ্রিম কোর্টের যে আমাদের জাজরা হয় সেই জাজেদের যে স্যালারি হয় সেই স্যালারিটা আমরা কোথা থেকে তারা সেগুলো পাচ্ছে? স্যালারিটা ভারত সরকার সেই সমস্ত জাজেসদেরকে দেয় কনসোলিডেটেড ফান্ডের থেকে। অপশন সি কারেক্ট অ্যান্সার, যে কনসোলিডেটেড ফান্ডের থেকে সমস্ত স্যালারি শুধু নয়, পেনশন এবং যাবতীয় যে সুযোগ সুবিধা যেগুলোকে আমরা অ্যালাউন্স বলি, যেগুলো যে সুপ্রিম কোর্টের জাজেসরা ভোগ করে, সেই সমস্ত সুযোগ সুবিধা এবং স্যালারি, পেনশন সমস্ত কিছু আমাদের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে এদেরকে দেওয়া হয়। এবং এর সঙ্গে মনে রাখো যে হোয়ার ইজ দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য হাইকোর্টের যারা জাজেস হয় একই রকমভাবে দে আর চার্জ আপন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেটস। অর্থাৎ রাজ্যের যে কনসোলিডেটেড ফান্ড হয়, প্রত্যেকটা রাজ্যের, সাপোজ ওয়েস্ট বেঙ্গলের একটা কনসোলিডেটেড ফান্ড রয়েছে, সেরকম আমাদের হাইকোর্টে, এখানে কলকাতা হাইকোর্টে যে সমস্ত জাজেসরা থাকবে তাদের পেনশন কিন্তু একটা আমাদের যে স্টেট কনসোলিডেটেড ফান্ড সেখান থেকে দেওয়া হবে। আবার এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, একদম স্টার করে রাখবে এই নোটসটা। এখান থেকে খুব কনফিউজিং প্রশ্ন তৈরি করার চেষ্টা করা হয়। কেন বলছি এর পরেরটাই দেখলে বুঝতে পারবে যে এই হাইকোর্টের জাজেদের যখন পেনশনের কথা আসে, অর্থাৎ তাদের যখন রিটায়ারমেন্ট হয়ে যায়, সেই সময়ের কথা বলা হচ্ছে যে পেনশন যখন হবে তখন কিন্তু সেটা স্টেট কনসোলিডেটেড ফান্ড থেকে হবে না, তখন হয়ে যাবে সেটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। অর্থাৎ সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, অ্যাট দ্য টাইম অফ জব, আফটার দ্য টাইম অফ জব, অর্থাৎ পেনশনের টাইমেও সেটা সম্পূর্ণ হোল্ড করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কনসোলিডেটেড ফান্ড। কিন্তু যদি হাইকোর্টের জাজেসের প্রশ্ন ঠিক এর জায়গায় আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেটের কনসোলিডেটেড ফান্ড হবে। আর যদি বলা হয় পেনশনের কথা তাহলে বলতে হবে আমাদের কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকেই আমাদের হাইকোর্টের, রাজ্যের হাইকোর্টের সমস্ত কিছু চার্জ করা হয়। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লার্জেস্ট শেয়ার হোল্ডার্স ইন পার্সেন্টেজ শেয়ার হোল্ডিং, পার্সেন্টেজের দিক থেকে অফ আ ন্যাশনালাইজড ব্যাঙ্ক। ন্যাশনালাইজড ব্যাঙ্কের ক্ষেত্রে আমাদের যে সবথেকে বেশি শেয়ার হোল্ডিং থাকে সেটা কার থাকে? ডেফিনেটলি সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকে, যেই কারণে এই ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলোকে আমরা পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা পিএসইউ বলি, তাই না? তো পিএসইউ মানেই হচ্ছে যেখানে গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং মেজর পার্টে থাকে। তো সেটাই হচ্ছে আমাদের পিএসইউ, যেটা হচ্ছে আমাদের ন্যাশনালাইজেশন করা রয়েছে, যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোল্ড করে। তো অপশনটি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য মেইন সোর্স অফ ফান্ড অফ দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়ে অথরিটি যারা
রয়েছে, মানে যেটা হয় সেই ন্যাশনাল হাইওয়ে অথরিটির সবথেকে বেশি যে সমস্ত কাজ হয়, হাইওয়েজ কনস্ট্রাকশন করা, সমস্ত কিছু দেখাশোনা করা, তো সেই অথরিটির যে ফান্ড, সেই ফান্ডের সোর্সটা কোথা থেকে? সঠিক উত্তর হবে সেজ। সেজের মাধ্যমে গভর্নমেন্টের যা কিছু আর্নিং হয় সেই সেজটাই যাই হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে। ঠিক আছে, সেজ হচ্ছে মেন সোর্স অফ দ্য ফান্ড অফ NHA। অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, টু মেন টক অন মুন, চাঁদে গিয়ে দুইজন ব্যক্তির মধ্যে যদি কথা হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে তারা কিন্তু কোনো কথাই শুনতে পাবে না, দে ক্যানট হিয়ার ইচ আদার অ্যাট অল। কারণ দেখো চাঁদে কিন্তু কোনো বায়ু প্রবাহ নেই, আর শব্দ তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে গেলে সেখানে ডেফিনেটলি একটা মিডিয়াম প্রয়োজন হয়। তো সেই হিসাবে আমাদের যেহেতু সাউন্ডলেস হয়, তো সেই জন্য আমাদের এখানে সাউন্ড না থাকার ফলে শব্দ তরঙ্গ ট্র্যাভেল করতে পারে না, তার ফলে দুদিকে থাকা ব্যক্তির মধ্যে কেউ কারোর কথা শুনতেও পায় না অ্যাট দ্য টাইম অফ হোয়েন দে আর ইন দ্য মুন। তো অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হু ইজ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনটা নয়। দেখো ব্লাড একটা কানেকটিভ টিস্যু, বোনসও কানেকটিভ টিস্যু, কার্টিলেজ তো ডেফিনেটলি কানেকটিভ টিস্যু, কিন্তু স্কিন হচ্ছে কানেকটিভ টিস্যু নয়। হুইচ ইজ নট দ্য কানেকটিভ টিস্যু? স্কিন ইজ কম্পোজড অফ দ্য এপিথেলিয়াল সেলস অ্যান্ড ইজ দেয়ারফর নট অ্যান এক্সাম্পল অফ কানেকটিভ টিস্যু। দ্য মেজর টাইপ অফ, এখানে যদি উল্টো দিক থেকে বলা হয় যে এক্সাম্পল অফ দ্য কানেকটিভ টিস্যু, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা বোনস করবে, অ্যাডিপোজ টিস্যু যেগুলো থাকে, এছাড়া ব্লাড, কার্টিলেজ, দে অল আর types of connective tissue, but skin is kind of epithelial cell, it is not a connective tissue। তো অপশান সি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্নতে আমাদের বলা হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি, এখানে যেটা লেখা হচ্ছে এটা বইটির নাম, লিভিং হিস্ট্রি হ্যাজ বিন অথার্ড বাই, এটা কে লিখেছেন? লিভিং হিস্ট্রি একটি অটোবায়োগ্রাফি, সেই বইটি কে লিখেছেন? না হিলারি ক্লিন্টন। অপশান সি কারেক্ট অ্যান্সার আমাদের, হিলারি ক্লিন্টনের দ্বারা এটা লেখা হয়েছে। লিভিং হিস্ট্রি is a 2003 memoir of Hillary Clinton. It was written when she was a sitting senator from New York. তিনি তখন নিউ ইয়র্কে ছিলেন যখন এই বইটি লিখেছিলেন। অপশন সি কারেক্ট অ্যান্সার, হিলারি ক্লিন্টন। দ্য লিগামেন্ট জয়েন্টস, লিগামেন্ট জয়েন করে কাদের, কোন দুটো জিনিসকে? বোন টু বোন, দুটো হাড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী হয় হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে আমাদের যেরকম কনুইয়ের হাড় বা হাঁটুর, এই সমস্ত ক্ষেত্রে আমরা লিগামেন্ট জয়েন্টগুলোতে দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের দেখো, দিস এনশিওরস দ্য বোনস ইন দ্য জয়েন্ট ডোন্ট টুইস্ট টু মাচ অর মুভ টু ফার অ্যাপার্ট ফ্রম দ্য ডিসক্লোজ। অর্থাৎ যদি কোনো সাপোজ কোনো ইনজিওর যদি হয় সেক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে যদি সেটা হাড়ের যে কন্ডিশনটা সেটা যাতে ডিপ্লেস না হয়, তার জায়গা থেকে সরে না যায়, সেই জন্য টাইটলি সেটাকে বাইন্ডিং করে রাখে হচ্ছে আমাদের লিগামেন্ট। তো অপশান বি কারেক্ট অ্যান্সার, বোন টু বোন কানেক্টস লিগামেন্ট। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোমস আর মেড অফ, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোম ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার হিউম্যান বডি, হিউম্যান সেল। তো ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ এবং প্রোটিন। অপশান সি কারেক্ট অ্যান্সার, ডিএনএ অ্যান্ড প্রোটিন, যেখানে আমরা 23টা জোড়া অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোমের উপস্থিতি আমরা প্রত্যেক সেলের মধ্যে দেখতে পাচ্ছি। তো ডিএনএ এবং প্রোটিনের উপস্থিতি আমরা দেখতে পাই। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে। অপশান এ কারেক্ট অ্যান্সার আমাদের, সুইজারল্যান্ডে আমরা আইওসির হেডকোয়ার্টার দেখতে পাই। এবার যদি পার্টিকুলারলি জায়গাটার নাম বলা হয় তাহলে হবে যে লুসেনে। তো মেন সেন্টার অফ দ্য ফর্মার হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইজ দ্য লাউসেন। একদম প্রাচীনভাবে একদম প্রথম থেকে সুইজারল্যান্ডের লাউসেনেতে এই হেডকোয়ার্টারটি অবস্থিত রয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া, এখানে যেটা বোল্ডে লেখা রয়েছে রিডিসকভারি অফ ইন্ডিয়া, এটি একটি বইয়ের নাম, যেটা লেখা হয়েছে কার দ্বারা, কে লিখেছেন এই রিডিসকভারি অফ ইন্ডিয়া? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জাস্ট এ মিনিট, মৃণাল পান্ডে। নেক্সট প্রশ্ন, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া ইজ রিটেন বাই, রিডিসকভারি অফ ইন্ডিয়া এটা একটি বইয়ের নাম যেটা বোল্ডে লেখা রয়েছে। এই বইটি কে লিখেছেন, মানে কার দ্বারা লেখা হয়েছে? সঠিক উত্তর হবে মেঘনাথ দেশাই। অপশান সি কারেক্ট অ্যান্সার। এখানে তোমার বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে আমরা মেঘনাথ দেশাইয়ের নামটা এখানে নিচে দেখা যাচ্ছে। তো মেঘনাথ দেশাই এই বইটি লিখেছিলেন, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার।
এবং এর সঙ্গে সঙ্গে আমরা আজকের ক্লাসের 20টা প্রশ্ন কমপ্লিট করে ফেলছি। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এরকমই আরও প্র্যাকটিস সেট তোমাদের কাছে পৌঁছে যাবে প্রতিদিন। ঠিক আছে, তাহলে কমেন্ট বক্সে যেমনটা কথা ছিল এন্ড অফ দ্য ক্লাস তোমরা জানাবে যে কার কত স্কোর হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাও। আমি তোমাদের স্কোরগুলো জানার জন্য ওয়েট করে থাকবো। তো আজকের ক্লাসটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।